গত দেড় দশকে নিজের দেশটাকে অর্থ পাচারের লীলাভূমি বানিয়ে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে আলিশান বাড়ি গাড়ি গড়ায় তৎপর ছিলেন সাবেক অনেক এমপি মন্ত্রী। শুধু রাজনীতিকরাই নন, অনেক গার্মেন্টস মালিক শুধু ব্যবসা করতেন বাংলাদেশে। পরিবার থাকত সেকেন্ড হোম নামক অবৈধ স্বর্গে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সেকেন্ড হোম হল কানাডার বেগমপাড়া। বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। গত দেড় দশকে নিজের দেশটাকে অর্থ পাচারের লীলাভূমি বানিয়ে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে আলিশান বাড়ি গাড়ি গড়ায় তৎপর ছিলেন সাবেক অনেক এমপি মন্ত্রী। শুধু রাজনীতিকরাই নন, অনেক গার্মেন্টস মালিক শুধু ব্যবসা করতেন বাংলাদেশে, আর পরিবার থাকত সেকেন্ড হোম নামক অবৈধ স্বর্গে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সেকেন্ড হোম কানাডার বেগমপাড়া। স্বামী বাংলাদেশে, স্ত্রী সন্তানরা কানাডায়। নানা প্রকার দুর্নীতি আর লুটপাটে ক্লান্তি আসলে সেখানে বিশ্রামে যেতেন বাংলাদেশি সাহেবরা। কানাডার বিভিন্ন নিভৃত পল্লীতে থাকা এমন অসাধু স্বামীর স্ত্রীদের লোকালয়ের নাম বেগমপাড়া। সেখানে এমন অন্তত 10টি এলাকা রয়েছে বলে জানা গেছে। ক্ষমতায় থেকে অতি গোপনে এসব কাজ করলেও ধীরে ধীরে তাদের নাম প্রকাশ্যে আসছে। অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। বেগমপাড়ায় বাড়ি গাড়ি আর সম্পদ জড়ো করেছেন এমন অভিযোগ সামনে আসায় সাবেক 3 এমপির দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তারা হলেন ঢাকা 18 আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, বগুড়া 3 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার এবং চাঁপাইনবাবগঞ্জ 3 এর সাবেক এমপি আব্দুল ওয়াদুদ। দুদকের গোয়েন্দা ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। সম্প্রতি দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার ছেলে আবির হাসান তানিমের নামে কানাডার বেগমপাড়ায় 15,50,000 কানাডিয়ান ডলারে বাড়ি ক্রয়ের তথ্য রয়েছে। এছাড়াও দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রমাণ হাতে এসেছে। বগুড়া 3 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বাঁকাদহ খাড়ি খনন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ কাজ সম্পন্ন না করেই আত্মসাৎ করার তথ্য রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। বিদেশেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার সত্যতা পেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগ আছে আরেক সাবেক এমপি আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে। নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। আলিশান বাড়ি আছে কানাডার বেগমপাড়াতেও। সাইদ রহমান, কালের কণ্ঠ। শেখ হাসিনার সরকারের পতনের পর বদলেছে ভারত বাংলাদেশের সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র, যার প্রভাব পড়েছে ভারতে ইলিশ রপ্তানির ওপরও। আগের বছরগুলোতে পূজার সময় উপহার হিসেবে ইলিশ গেছে বাংলাদেশ থেকে, তবে এবছর সেই সম্ভাবনা নেই বললেই চলে। ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। শেখ হাসিনার সরকারের পতনের পর বদলেছে ভারত বাংলাদেশের সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র, যার প্রভাব পড়েছে ভারতে ইলিশ রপ্তানির ওপরও। আগের বছরগুলোতে পূজার সময় উপহার হিসেবে ইলিশ গেছে বাংলাদেশ থেকে, তবে এবছর সে সম্ভাবনা নেই বললেই চলে। ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। তবে দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন, সেজন্য দেশের জনগণকেই প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার ভারত থেকে 2,31,000 মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে বন্দর দিয়ে আরও 47 লাখ ডিম আমদানি করা হবে। অন্যদিকে এবারে দুর্গোৎসবে ভারতকে ইলিশ দেওয়ার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার জানান, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করবে। একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কড়াকড়ি ছিল না। তবে 2012 সাল থেকে তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। 2018 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের ভারতে ইলিশ পাঠাতে রাজি হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার 1 মাসের জন্য 5,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত। খাতা কলমে পূজার উপহার হিসেবে তা ধরা হতো। ভারতীয় স্থানীয় গণমাধ্যম জানায়, সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়া বিষয়ে আপাতত আর আশার আলো দেখছেন না পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করেন। তবে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে। তীব্র লোডশেডিংয়ে নাকাল মানুষ। চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় অনেকেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন। তবে বিদ্যুৎ খাতের আজকের যে সংকটজনক পরিস্থিতি, তার ক্ষেত্র প্রস্তুত করে গেছে আওয়ামী লীগ সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতে ব্যাপক আর্থিক অব্যবস্থাপনা আর অসম চুক্তিগুলোই পরিস্থিতির জন্য দায়ী। বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। তীব্র লোডশেডিংয়ে নাকাল মানুষ। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় অনেকেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন। তবে বিদ্যুৎ খাতের আজকের যে সংকটজনক পরিস্থিতি, তার ক্ষেত্র প্রস্তুত করে গেছে পতিত আওয়ামী লীগ সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতে ব্যাপক আর্থিক অব্যবস্থাপনা আর অসম চুক্তিগুলোই পরিস্থিতি জটিল করে তুলেছে। দেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী ও ভারতের আদানি গ্রুপের কাছে বর্তমানে সরকারের বকেয়া প্রায় 35,000 কোটি টাকা। এলএনজি সরবরাহকারীরা পাবে আরও $500 মিলিয়ন। এছাড়া গ্যাস সরবরাহের জন্য শেভরন পাবে $200 মিলিয়ন। এই অরাজকতার পুরোটাই ঘটেছে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ার ফলে। জানা যায়, 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন বিদ্যুৎ উৎপাদনে গড় ব্যয় ছিল ইউনিট প্রতি মাত্র 2 টাকা 50 পয়সা। 2022 সালেও এটি ছিল 8 টাকা। এরপর এটি 11 টাকায় পৌঁছায়। আওয়ামী লীগের ব্যাপক আর্থিক অব্যবস্থাপনা আর অসম চুক্তির কারণে এভাবে দাম বেড়ে গেছে বিদ্যুতের। আর এখন চাইলেও রাতারাতি সংকট কাটানো সম্ভব নয়। 2017 সালে আদানির সঙ্গে চুক্তি করে আওয়ামী লীগ সরকার। চুক্তির আওতায় ভারতে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে 2023 সাল থেকে বাংলাদেশে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছে আদানি। এই ব্যবস্থা একেবারেই নজিরবিহীন, কারণ বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশে স্থাপন করলে সঞ্চালন ব্যয়ও সাশ্রয় হতো। চুক্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটির ক্যাপাসিটি চার্জ বাবদ প্রতি ইউনিটে 3 টাকা 26 পয়সা দেবে বাংলাদেশ, যা খোদ বাংলাদেশে অবস্থিত যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের চেয়েও বেশি। এছাড়া আদানির প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে 9 টাকা 9 পয়সা, যা আমদানিকৃত অন্য উৎসের বিদ্যুতের চেয়ে 56% বেশি। সবশেষ গেল বছরে আদানির প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়ে 14 টাকায় দাঁড়িয়েছে। চুক্তিটি এতই অসম যে বাংলাদেশ যদি বিদ্যুৎ আমদানি নাও করে, তবুও প্রতি বছর ক্যাপাসিটি চার্জ বাবদই $423.29 মিলিয়ন দিতে হবে আদানি পাওয়ারকে। বাংলাদেশে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ প্রকল্প পাইপলাইনে থাকার সময়ই আদানির সঙ্গে এই চুক্তি করা হয়েছিল। এরকম আরেকটি অপ্রয়োজনীয় প্রকল্প ছিল বেক্সিমকোর তিস্তা সৌর বিদ্যুৎ প্রকল্প। 2016 সালে এই প্রকল্পটি অনুমোদন দেয়া হলেও উৎপাদনে আসে 2023 সালের আগস্টে। যদিও উৎপাদনে আসার কথা ছিল 2018 সালে।
বেক্সিমকোর জন্য ৩,০০০ কোটি টাকার এই প্রকল্প এতটাই লাভজনক হয় যে উৎপাদনে আসার প্রথম বছরেই তা ৬৩৪ কোটি টাকা আয় করেছে। সাইদ রহমান, কালের কণ্ঠ। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, চীনের শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। ২০২২ সালে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন তখন ৯৮% শুল্কমুক্ত সুবিধা ছিল। এবার সেটিকে বাড়িয়ে ১০০% করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ময়ূক ইসলাম। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। জানানো হয়েছে, চীনে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। ২০২২ সালে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন তখন ৯৮% শুল্কমুক্ত সুবিধা ছিল। এবার সেটিকে বাড়িয়ে ১০০% করা হচ্ছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, চীন বাংলাদেশকে ১০০% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে। অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোকেও এ সুবিধা দেবে দেশটি। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ২০২২-২৩ অর্থবছরে চীন থেকে $১৮.৬ বিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয় $৬৭৬ মিলিয়ন পণ্য। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর চীন থেকেই সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যার পরিমাণ $৮ মিলিয়ন। চীনে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশ থেকে চীনে আম রপ্তানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আগামী বছর থেকেই চীনে আম রপ্তানি শুরু হবে। কাঁঠাল ও পেয়ারার মতো অন্যান্য ফলও রপ্তানি করা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব জানান, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনো আফ্রিকান শীর্ষক সম্মেলনে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে চীন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন আরও জানান, আগামী বছর চীনের সঙ্গে ৫০ বছর সম্পর্কের পূর্তি উদযাপন করা হবে। এই উদযাপনটা কতটা ভালোভাবে করা যায় এবং সম্পর্কের উষ্ণতার প্রতিফলন কিভাবে দেখানো যায় সেটি নিয়েও আলোচনা চলছে। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ। বগুড়ার আদমদিঘির তৈরি মাদুরের খ্যাতি রয়েছে বিশ্ববাজারে। নিপুণ হাতে গড়া এই মাদুর শিল্প এখন শুধু দেশে নয়, বিশ্ববাজারেও নাম ছড়িয়েছে। এই শিল্পকে ভর করে এলাকায় মানুষ দারিদ্রতাকে জয় করেছে। কোনো রকম প্রচারণা ও সরকারি বেসরকারি সাহায্য ছাড়াই এখানে গড়ে উঠেছে বিশাল এক কর্মযজ্ঞ। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। বগুড়ার আমদিঘির তৈরি মাদুরের খ্যাতি রয়েছে বিশ্ববাজারে। নিপুণ হাতে গড়া এই মাদুর শিল্প এখন শুধু দেশে নয়, বিশ্ববাজারেও নাম ছড়িয়েছে। এই শিল্পকে ভর করে এলাকার মানুষ দরিদ্রতাকে জয় করেছে। কোনো রকম প্রচারণা ও সরকারি বেসরকারি সাহায্য ছাড়াই এখানে গড়ে উঠেছে বিশাল এক কর্মক্ষেত্র। উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনি ও ঢেকরা গ্রামের শতকরা ৯০% মানুষ মাদুর পেশায় নিয়োজিত। এই গ্রাম দুটিতে মাদুর শিল্পের বিকাশ দেখে পার্শ্ববর্তী বদলা, কাশিমপুর, কেল্লাপাড়া, ত্রিমোহনী, রানীনগর এলাকার শ্রমিকরা এ শিল্পকে পেশা হিসেবে নিয়েছেন। কম খরচে অধিক উৎপাদন হওয়ায় যন্ত্রপাতির ঝুঁকি ঝামেলা নেই, ফলে সহজে মাদুর তৈরি করা সম্ভব। একটি মাদুর তৈরি করতে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে, যা বুননের জন্য মাত্র ২ জন শ্রমিকের প্রয়োজন হয়। ভাঙারি বোতল থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক থেকে এবং বিভিন্ন ধরনের যেগুলো ভাঙা চেয়ার পাওয়া যায়, এইগুলো ফেরিওয়ালারা নিয়ে এসে আমাদেরকে দেয়। আমরা এখানে কাঠারের মাধ্যমে কেটে সেটাকে আমরা প্রসেস করি ওখানে, ওই মেশিনে। ওখানে দেওয়ার পরে ওখানে কিছু দানা হয়, কিছু দানা এটা আবার আমরা আরেক ফ্যাক্টরিতে পাঠানো হয়। ওখানে যে হিট করে তখন এই যেরকম পাইপ
পাইপ তৈরি হয়, সেই পাইপ থেকে আমরা পাটি তৈরি করি আর কি, বিভিন্ন ধরনের ডিজাইন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে উন্নত মানের বীজ এনে এ অঞ্চলে বনপাতি সহ পাতির চাষ শুরু হয়। মাদুরের উচ্চতা অনুসারে দাম নির্ধারিত হয়। 1.5 হাতি মাদুর বিক্রি হয় 40 থেকে 50 টাকায়, 4 হাতি মাদুর বিক্রি হয় 70 থেকে 80 টাকায়, 6 হাতি মাদুর বিক্রি হয় 100 থেকে 120 টাকায়। পাইকারিভাবে বিক্রির জন্য ক্রেতারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। প্লাস্টিকের মাদুর তৈরির প্রধান উপকরণ হলো প্লাস্টিকের পাইপ অথবা প্লাস্টিকের বোতল। মিল মালিকরা প্রতি গজ পাইপ 20 টাকায় খুচরা বিক্রি করে। 3-4 হাত লম্বা প্রতিটি প্লাস্টিক মাদুর পাইকারি 80 থেকে 90 টাকা দরে ও নকশা ভেদে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়, যা তৈরিতে খরচ হয় 50 থেকে 70 টাকা। এটার ব্যবসার যে মূল সেটা হচ্ছে যে ভাঙারি কাঁচামাল। আর এই ভাঙারি কাঁচামালটা বিশেষ করে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। আর যদি তরুণ প্রজন্ম নিয়ে কোনো কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে একজন ছাত্র অথবা একজন মধ্যবিত্ত ঘরের সন্তান 10,000 টাকা থেকে শুরু করে এই ব্যবসা করতে পারবে। প্রথমত প্রাইমারি স্টেজে যেমন বিভিন্ন জায়গাতে ওয়েস্টেজ ক্রয় করবে, বোতলের মুখী বোতল, ভাঙারি প্লাস্টিক, এগুলো বিভিন্ন হকার, বিভিন্ন ফেরিওয়ালা তার নিজস্ব থাকতে পারে, সে নিজস্ব সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে তাকে শুধুমাত্র টাকা থাকতে হবে তা না, প্রচুর শ্রম দিতে হবে। আর শ্রম দিতে গেলে অবশ্যই তাকে জানতে হবে পরিকল্পনা প্রণয়ন, মূলধন, তার সংগঠন, সবকিছু মিলে সে করতে পারবে। তো 10,000 টাকা থেকে সে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যখন প্লাস্টিক সংগ্রহ করবে, সেই সংগ্রহ করা প্লাস্টিক সেটা বোতলের মুখেও হতে পারে, এমনকি বাচ্চাদের খেলনাও হতে পারে, এবং বাসায় পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিকের আসবাবপত্র হতে পারে। বিক্রি করার জায়গা অনেক। তারা প্রথমত আমাদের কাছে বিক্রি করতে পারে, এমনকি দেশের বিভিন্ন ভাঙারি দোকানদার তাদের কাছে আমরা কিনি, তাদের কাছেও তারা বিক্রি করতে পারে। এতে দেশের কর্মসংস্থানও বাড়বে, নিজের আয়ও বাড়বে। মাদুর ব্যবসায়ীরা প্রতি বছরে ব্যবসা করে লাভবান হচ্ছে। এই মাদুর ভারত, শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, ইরান, ইরাক বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সরকারি পর্যায়ে মাদুর শিল্পের উন্নয়নে ঋণ ব্যবস্থা করা হলে এই শিল্পের ব্যাপক বিকাশের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এলাকাবাসী। বোতল থেকে কোচা নিয়ে আসার পরে এখানে রং মিশাল করা হয়, রং মিশাল করার পরে এটা আবার হিটারে দেওয়া হয়, হিটার থেকে এটা আবার পানির মাধ্যমে দানা তৈরি হয়, দানা তৈরি হওয়ার পরে এটা আবার ওই কারখানায় যায় ডিউজ পাতি বের হয়, এখানে আবার পাতির থেকে মাদুর তৈরি হয়। আমাদের আরেকটা মিল আছে, ওই মিলেতে আমাদের দানা হয়, দানা হওয়ার পর ওখান থেকে আমাদের এই মিলে আসে, মিলে আসার পর গরম হিট হওয়ার পর এখানে আমাদের হপারে যায়, হপার থেকে এখানে পরিমাণ মতো হিট হয়ে গলায় যে জিনিসটা গলার পর যে পাইপটা বের হয়, সেই পাইপে এখানে অনেক রকমের পাইপ বের হয়, লাল, সবুজ, বেগুনি, আপনার হচ্ছে গোলাপি, বিভিন্ন ধরনের পাইপ বের হয়। এই পাইপ এখান থেকে আমাদের নিচে যায়, ওখানে আমাদের রাজকের মাধ্যমে বিছানা তৈরি হয়। উত্তরাঞ্চল সমন্বয়ক সোহেল রানার স্বপ্নর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ। অবশেষে বাফুফেতে শেষ হতে যাচ্ছে সালাউদ্দিন অধ্যায়। আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কিছুদিন আগেও নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন, তবে পারিবারিক কারণে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত থেকে এবার নিজেকে গুটিয়ে নিলেন। শনিবার বিকেল 4টায় সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান টানা 4 বারের নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন। বিস্তারিত শফিউল মাওলার প্রতিবেদনে। ব্যারিস্টার সুমন থেকে শুরু করে রিকশা চালকরা পর্যন্ত যার সমালোচনা করেছিলেন তিনি হলেন কাজী সালাউদ্দিন। তবে কিছুতেই যেন ভ্রুক্ষেপ ছিল না তার, নিজের জ্ঞান এবং মর্জি মতোই ছুটছিলেন আপন গতিতে। কিন্তু সরকারের পতনের সাথে সাথে যেন ভাগ্য ও গতি পরিবর্তন হলো কাজী সালাউদ্দিনেরও। যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আঁকড়েছিলেন এতদিন, এবার নাকি সেই বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাই করবেন না তিনি। আজ বাফুফে ভবনে এসে নিজেই দিয়েছেন এই ঘোষণা। 2008 থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার আরও বলেন, আমি 4 মেয়াদে দায়িত্বে ছিলাম, সেজন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। কিন্তু এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নির্বাচন আসছে 26 অক্টোবরে, আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্যই আজ এসেছি। কিন্তু ঠিক কেন তিনি এ ধরনের সিদ্ধান্ত নিলেন সে সম্পর্কে কোনো কথা বলেননি, বরং সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েই বিদায় নিয়েছেন তিনি। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com।
ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালের কণ্ঠ এবং facebook.com/কালের কণ্ঠ ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন কালের কণ্ঠ ইউটিউব চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ।